আমার সাথে দু একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন ভূত বলে কিছু আছে। এখনও মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না। আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেত বিশ্বাস একেবারেই বেমানান। তবে এই পৃথিবীতে এখনও অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। আমার জীবনে তেমনি একটা অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। আমি অনেককেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই। তার আগে ঘটনাটা বলি। মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি সেদিন রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি। রাত 10টা 20-এ রংপুর এক্সপ্রেস উঠলাম। যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেসে দাঁড়ায় না, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো। বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত 2:30 বেজে গেল। ছোট্ট একটা স্টেশন, দু একটা দোকান খোলা আছে। দেখে শুনে এক চায়ের দোকানে বসলাম আর মনে মনে ভাবলাম, আজ আর বাড়ি যাব না, স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব। তাই আরাম করে পায়ের উপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল। এভাবে বসে থাকতে থাকতে এদিকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চারিদিকে ঢেকে আসছে। নিজের অযাচিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, দূর, কাল সকালে বের হলেও পারতাম। কি দরকার ছিল অযথা এই রাতের ট্রেনে আসার? না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো। তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না। এসব ভাবছিলাম আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি, এমনকি কোনো আত্মীয়কে ফোন দেব তারও উপায় নেই। ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতেই ডেড হয়ে গেছে। অগত্য নিরুপায় হয়ে বসে থাকা আর চা সিগারেট খাওয়া ছাড়া উপায় নেই। প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে 3:30 নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে। কাছে যেতেই বলল, কিরে ভাতিজা, তুমি এত রাতে কোত্থেকে আইলা? আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উচ্ছ্বাসিত হলাম। যাক, তাও নিজের একটা মানুষ আছে। আমি বললাম, জ্যাঠা, বগুড়া থেকে আসতেছি, আপনি এখানে কেন? জ্যাঠা বলল, আমার মেয়ে আর জামাই আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখতেছি। আমার ফোনটাও বাড়িতে রাইখা আইছি, তাই ফোন দিতেও পারতাছি না। এইমাত্র দোকানদারের কাছ থেকে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করছে। যাকে বাদ দাও সে কথা, ভালোই হলো তোমাকে পেয়ে গিয়ে। তা তুমি বাড়ি যাইব না? আমি বললাম, হ্যাঁ যাবো তো, কিন্তু এত রাতে গাড়ি পাবেন কই? যেটা হাসিমুখী বলল, দূর বেটা, আমি একটা সিএনজি নিয়ে আসছি, চল যাই। আমি মোটামুটি আনন্দে আত্মহারা। যাক বাবা, বাঁচা গেল। নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম। বিশ্বাস করবেন না, সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আমার ওই জ্যাঠা। আমাকে বলল, বেটা, তোমার বাড়ি আইসা গেছি, নামবা না? আর না হয়তো চলো আজকে আমার বাড়ি যাই, তুমি আমার বাড়িতে থাকবে। আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাব না, অন্যদিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাজান, ভালো থাইকো। আর তোমার আব্বা আমাকে বলল আমার বাড়িতে বেড়াতে যেতে। আমি হ্যাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম। ততক্ষণে সিএনজি মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে। বাড়ির উঠানে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে। আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম। আম্মা ঘুম থেকে উঠে এত রাতে আমাকে দেখে তো অবাক। তারপর নানা প্রশ্ন, কিভাবে আসলাম,
কই থেকে আসলাম, কার সাথে আসলাম ইত্যাদি। আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম। হঠাৎ করে ঘরের দেয়ালে ঘড়িটা বেজে উঠল। 4টার ঘন্টা শুনে আমি হকচকিয়ে ঘড়ির দিকে তাকালাম। কেবল 4টা বাজলো। আমি দেয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম। 4টা এখনো বাজেনি, কয়েক সেকেন্ড এখনো বাকি আছে। আমি আরও অবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? বড়াল ব্রিজ থেকে চাটমোহরে আসতে যেখানে 45 মিনিটের উপরে সময় লাগে, সেখানে আরও 7-8 কিলো বেশি রাস্তা মাত্র 15 মিনিট কিভাবে আসলাম? তারপর মা যখন সব কিছু শুনে বুকে দোয়া পরে ফু দিয়ে বললেন, আল্লাহর মাল আল্লাহই হেফাজত করেন, তখন একটু অবাক হয়েছিলাম বটে, কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি, তিনি গত 5 দিন আগে মারা গেছেন, তখন স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম? আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন, তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা। কেউ এর সদুত্তর জানলে অবশ্যই জানাবেন, কৃতজ্ঞ থাকব। এবার চলে যাব পরের ঘটনায়। হঠাৎ করে বিকট শব্দ হলো গাড়ির ইঞ্জিনে। এখনই গাড়িটাকে খারাপ হতে হলো, বলে উঠল করণ। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। এই বিমান দেখ না গাড়িতে কি হলো। বিমানকে রীতিমতো ধমকের সুরে বলল করুণ। বিমানও বন্ধুর কথা মতো নেমে পড়ল গাড়ি থেকে। দেখি তো কি হলো। এই টিনা, টর্চটা দে তো। বিমান টিনাকে ডাক দিল। এই নে তোর টর্চ, একটুও শান্তি দিস না। এই অন্ধকার রাতে কি দরকার ছিল ঘুরতে বের হওয়ার? যত সব উল্টো ঝামেলা। টিনা বোধহয় সেই চটেছে। করণ বলল, মিলি, টিনাকে একটু সামলা, ও বেশ রেগে গেছে। এখনকার মতো সামলে নে, পরে আমি দেখছি। টর্চের আলোয় বিমান দেখল গাড়ির ইঞ্জিন দিয়ে ধোঁয়া বের হচ্ছে। মনে হয় ইঞ্জিনটা পুড়ে গেছে। সামনাসামনি তো কোনো গ্যারেজও নেই যে গাড়ি ঠিক করবে, আর তাও আবার এত রাতে। করণকে সবটা জানালে বিমান, এত রাতে কি করা যায়? এই মেয়েদেরকে নিয়ে রাস্তায় তো আর থাকা যায় না, তো আর রাতটা কিভাবে কাটানো যায়, এসব ভাবতে লাগলো করণ। বিমানকেও বলল, আশপাশটা একটু খুঁজে দেখতো, যদি কারো বাড়িতে আজ রাতটুকু জন্য ঠাঁই হয়। বিমান দেরি না করে টর্চ হাতে বেরিয়ে গেল আশ্রয় পাবার আশায়। মিনিট 10 পরই ফিরে এলো বিমান। সে সবাইকে বলল, সামনেই একটা পুরনো আমলের কুঠি বাড়ি আছে, একদম ফাঁকা। আজকের মতো সেখানে রাত কাটানোই বুদ্ধিমানের কাজ হবে। সবাই বিমানের প্রস্তাবে রাজি হলেও শুধু মিলি যেতে রাজি হলো না। সে একটু ভীতু ধরনের। মিলি বলল, না, আমি ওখানে যাব না, ওখানে ভূত থাকতে পারে। মিলির কথা শুনে হু হু করে হেসে উঠল বাকিরা। কি যে বলিস না তুই, ওসব ভূত টুত বলে কিছু হয় নাকি? টিনা ব্যঙ্গ করে বলল মিলিকে। মিলিও প্রত্যুত্তরে বলল, মা বলতো নির্জন জায়গার পুরনো বাড়িতে নাকি অশরীরী আত্মাদের আস্তানা থাকে, তাও আবার আজ আমাবস্যার রাত। তুই বুঝতে পারছিস ব্যাপারটা? ওখানে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এবার সবার মিলির একগুঁয়ে ভয় দেখে বেশ রাগী হলো। একে তো গাড়ি নষ্ট, তার উপর যাও রাত কাটানোর জায়গা পাওয়া গেল, তাতেও তার আপত্তি। করণ বলল, বেশ তো, থাক তুই এখানে একা, আমরা যাই। টিনা শেষে অনেক বুঝিয়ে মিলিকে সাথে নিয়ে গেল তাদের সাথে। সবার হাতেই ছিল টর্চ, কিছু শুকনো খাবার আর কাগজ। এটা দিয়ে আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে নেওয়া যাবে। কথা বলতে বলতে তারা পৌঁছে গেল কুঠিবাড়ির মূল ফটকের সামনে। এই বাড়ির মালিক যে কতটা বিত্তশালী ছিলেন, এই মহলই তার পরিচয়। বর্তমানে কুঠিবাড়ির অবস্থা খুবই শোচনীয়। আগাছা দিয়ে অনেকাংশই ঢেকে গেছে।
বিবিধ নিশাচর পাখি ও পোকার একত্র মৃদু কলতান চারিদিকে সৃষ্টি করেছে একটা গা ছমছমে পরিবেশ। ফটক খুলতেই পিছন থেকে কে যেন বলে উঠল, আকাশবাণীর মতো, সাবধান, সেখানে যেও না, খুব বিপদ। কিন্তু পেছনে কাউকে দেখতে পেল না তারা। বুক ধুক ধুক করে উঠল সবার। এ ওর দিকে মুখ চাওয়াচাওয়ি করলো সবাই। এটা কি ছিল? মিলি চেঁচিয়ে উঠল, পাগল টাগল হবে, ইগনোর করতো। সবাই যখন একসাথে আছি, নাথিং টু ওরি ডিয়ার, বলল ট্রিনা। মনের ভুল ভেবে এগোতে লাগলো তারা। এগোতে গিয়ে হঠাৎ পায়ের হোঁচট খেলো মিলি। দেখলো একজোড়া ঘুঙুর মেঝেতে পড়ে রয়েছে। এত রাতে এই পুরনো বাড়িতে ঘুঙুর এলো কিভাবে? সবাই আশ্চর্য হলো। বিমান বলল, আই থিঙ্ক এটা পুরানো আমলের কোনো বড়লোক বাড়ি, যেখানে নাচটাচ করতো কেউ। হয়তো ঘুঙুরগুলো ঘরেই ছিল, ইঁদুর টেনে এখানে নিয়ে এসেছে। যাই হোক, ঘুঙুর বাইরে ফেলে দিয়ে মহলের ভেতর প্রবেশ করে তারা। টর্চের আলোয় তারা দেখল ঘর ভর্তি মাকড়সার জাল ও ধুলোর পুরো আস্তর। পুরনো জিনিসের বিচিত্র গন্ধে মোমো করছে গোটা ঘর। তবে ঘরগুলো বিশাল, কিন্তু এত নোংরা ঘরে কিভাবে থাকা যায় ভাবছিল ওরা। ঠিক তখনই ঘরের এক কোণে দুটো লাল বলের মতো কি যেন একটা দেখতে পায় সবাই। সেগুলো খুব উজ্জ্বল, সেদিকে তাকালে যেন গায়ের রক্ত হিম হয়ে আসে। মিলি চিৎকার করে ওঠে। করণ টর্চ দিয়ে দেখলো একটা প্রকাণ্ড বাদুড় সেখানে ঝুলে আছে অদ্ভুত দৃষ্টি দিয়ে। টর্চের আলো পড়তেই ঝড়ের গতিতে বিশ্রী শব্দ করে উড়ে গেল বাদুড়টা। মহলের সব কিছুই যেন একটু অস্বাভাবিক। এবার সবারই মধ্যেই একটা চাপা ভয়ের অনুভূতি তৈরি হতে লাগলো। তারা ঠিক করলো চটপট খাবারগুলো কোনো ক্রমে গিলে ঘরের এক কোণে পড়ে থাকবে। কোনো রকমে রাতটুকু কাটিয়ে নিতে পারলেই হলো। দেরি না করে তারা তাড়াতাড়ি খেয়ে ঘরের এক কোণে মেঝেতে কাগজ পেতে শুয়ে পড়ে তারা। বিপদ যাতে না হয় তাই নিজেদের টর্চগুলো জ্বালিয়ে রাখে। পেটে খাবার পড়তেই তাদের চোখের পাতা ভারী হয়ে আসে ম্যাজিকের মতো। কতক্ষণ ঘুমিয়েছিল কে জানে। হঠাৎ ঘুম ভেঙে যায় তাদের এক অদ্ভুত নারী কণ্ঠের অপার্থিব খিলখিলিয়ে হাসি আর ঘুঙুরের শব্দে। ওদের আরও মনে হয় মহলের কোনো এক ঘরে যেন নাচ বা জলসা হচ্ছে। তারা এদিক ওদিক তাকিয়ে স্পষ্ট দেখতে পেল উপরতলার একটি ঘরে আলো জ্বলছে, আর সেখান থেকেই ভেসে আসছে নাচের শব্দ। সকলেই এবার বেশ ভয় পেল, কিন্তু করুণ বলল, নিশ্চয়ই কোনো দুষ্ট লোকের কাজ। তাদের ভয় দেখানোর জন্যই সে বেটা এসব করছে। এবার গুটি গুটি পায়ে তারা সেই ঘরের দিকে এগুতে থাকলো। সেখানে গিয়ে যে দৃশ্য তারা দেখতে পেল তাতে তাদের শরীরে রক্ত জল হয়ে গেল এবং সারা শরীর অবশ হয়ে আসলো। তারা স্পষ্ট দেখল সেখানে অ্যালোকেশিত নারী সুন্দর পোশাক ও অলঙ্কারে সেজে উন্মাদের মতো নৃত্য করছে। তার পায়ে ঘুঙুর। ঘুঙুর জোড়া দেখে তাদের শরীরে আরও ভয়ের শিহরণ জেগে উঠল। মিলু তো কাঁপা কাঁপা গলায় বলেই ফেলল, এই তো সেই ঘুঙুর জোড়া যেটাতে আমি হোঁচট খেয়েছিলাম। মিলির কথা শুনতেই নারীটির মাথা তাদের দিকে পেঁচার মতো 180 ডিগ্রি বেশি ঘুরে গেল। কি ভয়ানক ও ইক্রুর সেই রূপ ও দৃষ্টি! কাজল কালো এলোমেলো সেই চোখের জায়গায় যেন আগুন জ্বলছে। পৃথিবীর সমস্ত নিষ্ঠুরতা ফুটে উঠেছে সেই পৈশাচিক চোখের দৃষ্টিতে। অট্টহাসি হেসে উঠল সেই নারকীয় নর্তকী। তারা পালানোর চেষ্টা করতেই তীব্র গতিতে ছুটে আসলো সেই আত্মা। তাদের সামনে এসে দাঁড়ালো। তারা পালানোর জন্য পিছন ফিরতেই দেখলো সেই আত্মা সেখানেও দাঁড়িয়ে আছে। এমনকি তাদের দুপাশেও তার মতো একই রকম আরও দুটি আত্মা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। তারা বুঝলো এই অলৌকিক শক্তিধারী পিশাচি তাদের আজ নিষ্কৃতি দেবে না।
হঠাৎ তীব্র চিৎকার করে নারীটি টিনার গলা চেপে ধরল। টিনাকে শূন্যে তুলে ধরল সে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকলো টিনা। করণ ও বিমান টিনাকে ধরতে গেলে মুহূর্তের মধ্যেই অন্য হাতে তাদের ছুঁড়ে ফেলে দেয় সেই আত্মা। দেখতে দেখতেই টিনার ছটফটানি থেমে গেল। তার নিথর শরীরটা মাটিতে সশব্দে আসে গেল ফেলে এবার পিশাচিটি করণের গলা চেপে ধরল। বিমান ও মিলি কিছু করার আগেই করণকে নিয়ে অদৃশ্য হয়ে যায় সেই আত্মা। বিমান ও মিলি টিনার শরীরে হাত দিয়ে দেখল তার দেহে প্রাণ নেই। তারা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে টর্চ নিয়ে দৌড়ে বেরিয়ে আসলো সেই কুঠির বাড়ি থেকে। দৌড়তে দৌড়তে তারা তাদের গাড়ির সামনে এসে পড়ল। একটুও দেরি না করে তারা গাড়িতে বসে গাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল। সেখানেই তারা ঠিক করলো কোনো ক্রমে রাত কাটিয়ে কাল সকালে কুঠি বাড়িতে আবার যাবে করুণ ও টিনার দেহ উদ্ধারের জন্য। ওদের মনে হচ্ছিল থেকে থেকেই যেন বেশি আসছে সেই প্রেতাত্মার অট্ট হাসি আর ঘুঙ্গুরের শব্দ। মিলি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল বিমানকে। অনেকক্ষণ জেগে থাকার পর দুই ক্লান্ত যুবক যুবতী ক্রমেই ঘুমিয়ে পড়ল। সকাল হতেই দুজন লোক সেই রাস্তা দিয়ে নিজেদের কাজে যাচ্ছিলেন। তারা সেখানে গাড়ি দেখতেই গাড়ির দরজায় টোকা দিতে থাকলো। সেই শব্দেই বিমান মিলির ঘুম ভেঙে গেল। বিমান ও মিলি বাইরে বেরিয়ে এসে তাদের গতরাতের সমস্ত ঘটনা বলতে লাগলো। সমস্ত ঘটনা শুনে লোকগুলো তাদের বলল সেই কুঠির অভিশপ্ত কাহিনী। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা সেই লোকগুলোকে কুঠিতে নিয়ে গিয়েও টিনা ও করণের দেহের চিহ্নমাত্র খুঁজে পেল না। বছরখানেক পর কলেজের পরীক্ষাটা এবার একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। একটু কাছে পিঠে কোথাও ঘোরার একটা ইচ্ছে জাগলো রাতুলের মনে। নিজের মনের কথাটা শেষমেশ সে বলেই ফেলল তার দুই বন্ধুকে, পাপন ও সৌরভ। রাতুলের কলেজের সেরা বন্ধু, তারাও রাতুলের এই প্রস্তাবে রাজি হলো। পরীক্ষার চাপে প্রায় দম বন্ধকর পরিস্থিতিতে গেছে একদিন। যাই হোক, তিন বন্ধু মিলে শহরের কফি হাউসে ঘোরার জায়গায় কথা ভাবছিল। এমন সময় দিশা কয়েকজন বান্ধবীকে নিয়ে সেখানে হাজির হলো। প্রসঙ্গত বলে রাখি, দিশা হলো রাতুলের প্রিয় বান্ধবী, যদিও সেই বন্ধুত্বের মধ্যে একটু প্রেম প্রেম ভাবও আছে। দিশা তাদের মুখে সব শুনে বেশি খুশি হলো। সেই একটি জায়গার সন্ধান দিল তাদের। দিশা বলল, আমাদের গ্রামে একটি কুঠি বাড়ি আছে। সবাই বলে সেটা নাকি ভুতুরে বাড়ি। প্রত্যেক অমাবস্যার রাতে নাকি সেখানে চলে ভুতুরে কর্মকাণ্ড কারখানা। সেই বাড়িটি নাকি বহুকাল আগে কোনো এক জমিদারের ছিল, কিন্তু সেই জমিদার ছিল ভীষণ নিষ্ঠুর ও পাষণ্ড। সেই বাড়িতেই নাকি জমিদারের ইচ্ছায় প্রায়ই নাচের জলসা লেগেই থাকতো। একদিন নাকি জমিদার নিয়ে আসে তখনকার নামকরা হীরাবাইকে। নাম যেমন মিষ্টি, দেখতো তেমনই সুন্দর ছিলেন হীরাবাই। বলতে গেলে অসামান্য সুন্দরী ও কুকিলকণ্ঠী। নাচেও তিনি ছিলেন বেশ দক্ষ। সেই হীরাবাই এর সাথী জমিদারের করলেন এক পৈশাচিক আচরণ। এক অমাবস্যার রাতে জলসার আসরে জমিদারের মনোরঞ্জন করছিলেন হীরাবাই। সেই জমিদার অত্যাধিক মদ্যপানের দরুন নেশাগ্রস্ত হয়ে হীরাবাইয়ের সম্মান নষ্টের চেষ্টা করেন। জমিদার হীরাবাইকে জোর করে নিজের ঘরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাকে প্রচণ্ড মারধর করে এবং তাকে দিয়ে জোর করে নিজের লালসা চরিতার্থ করান। হীরাবাই এর প্রচণ্ড চিৎকারে জমিদারের পৈশাচিকতা যেন আরও চরমে ওঠে। তিনি হীরাবাইয়ের সারা শরীর ছুরি দিয়ে চিরে দেন। এখানেই থেমে থাকেননি জমিদার। তার রক্তাক্ত শরীরে নুন ছিটিয়ে তার জ্বালা আরও বাড়িয়ে দেয় সেই নরাধম। এইভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে হীরাবাই মারা যান। পরে জমিদার তার পাইকদের দিয়ে সেই লাশ লোপাট করে কুঠিবাড়ির পিছনের জঙ্গলে পুঁতে দেন।
এরপর দিন কেটে যেতে থাকে এবং পরের অমাবস্যা চলে আসে। সেই রাতে জমিদার একাই ছিলেন নিজের প্রকাণ্ড কোঠিবাড়িতে। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় গানের ও ঘুঙুরের শব্দে। তার মনে হয় বৈঠকখানায় যেন নাচ গান হচ্ছে। হঠাৎ গানের গলাটা ভালোভাবে শুনে তার বুক কেঁপে উঠল। এ তো হীরাবাইয়ের গান, কিন্তু তাকে তো জমিদার মেরে ফেলেছে, সে এখানে আসবে কিভাবে? মনে মনে ভাবতে থাকলেন নিশ্চয়ই তার মনের ভুল, নিজে গিয়ে ব্যাপারটা দেখে আসবেন। কিন্তু বৈঠকখানায় গিয়ে যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার সারা শরীর কাঁপতে শুরু করলো। তিনি দেখলেন এক অদ্ভুত নারী মূর্তি, যার সারা দেহে কোনো কাপড় ছিল না। শরীরের মাংসগুলো যেন খুলে খুলে পড়ছে। ঘুঙুর পরে নেচে চলেছে সে উন্মাদের মতো, এলোমেলো চুলে। মুখের চামড়া নেই বললেই চলে। চোখ দুটো যেন আগুনের গোলা। দাঁতের আকৃতি ছুরির মতো আর কুন্দ ফুলের মতো সাদা, এবং সেগুলো অন্ধকারে জ্বলজ্বল করছে। জমিদার এবার স্পষ্ট দেখলেন মূর্তিটি হীরাবাই এর মৃতদেহের। জমিদার আর্তচিৎকার করে উঠলেন। তার চিৎকারে মূর্তিটি পিছন ফিরে তাকালো। কি ভয়াল ও ক্রূর দৃষ্টি! বিকট চিৎকারে মূর্তিটি পৈশাচিক হাসি হাসতে শুরু করলো। জমিদার পালানোর চেষ্টা করতেই মূর্তিটি তার গলা টিপে ধরে এবং গলায় জোরে কামড় বসিয়ে দেয়। হীরাবাইয়ের আত্মা তার পৈশাচিক শক্তির নিষ্ঠুরতায় জমিদারের শরীর দুই পা ধরে দুভাগ করে চিরে দেয়, অনেকটা জরাসন্ধ বধের মতো। পরদিন জমিদারের দেহ উদ্ধার করা হয় বন্ধ ঘর থেকে। তার শরীর দুটুকরো হয়ে পড়ে আছে, গলায় কামড়ের চিহ্ন বর্তমান ও তার সারা শরীর রক্তাক্ত। এই ঘটনার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় সেই কুঠিবাড়ি। তারপর থেকে বছরের কিছু বিশেষ অমাবস্যার রাতে নাকি সেই বাড়ির সমস্ত আলো জ্বলে ওঠে, আর ভৌতিক নৃত্য ও পৈশাচিক হাসিতে সারা বাড়ি কেঁপে ওঠে। অমাবস্যা তো দূরের কথা, প্রত্যেক দিন বিকেলের পর থেকে সেই রাস্তা দিয়ে কোনো মানুষ যাতায়াত করে না। দিশা একটু থেমে আবার বলল, এও কথিত আছে যে হীরাবাইয়ের আত্মা নাকি মাঝে মাঝে স্থানীয় মেয়েদের উপরও ভর করে তাকে পিশাচ বানিয়ে দেয়, আর সেই সব বাড়িতে ভয়ানক বিপদ উপস্থিত হয়। অনেকে বলে এ নাকি কোনো তান্ত্রিকের অপসাধনাও হতে পারে। রাতুলরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। দিশার মুখে এতক্ষণ গল্প শুনে সবার বেশ ভালোই লাগছিল। এমনিতেই কলেজে পড়া নব্য যুবক, তাই আবার ভূতের গল্প বেশ জমে গিয়েছিল। তখন বাপন বলল, এবার ঘুরতে সবাই যাব ভূতের বাড়িতে, বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। সবাই বাপনের সাথে একমত হলো। এমনিতেই বাপন ব্রাহ্মণ, তার উপর প্রচণ্ড সাহসী, তাই ভূতে তার কোনো ক্ষতি করতে পারবে না, এটা সকলের বিশ্বাস। দিশা একটু আমতা আমতা করছিল, কিন্তু শেষমেশে রাতুলের কথা শুনে রাজি হয়ে গেল। আগামী অমাবস্যার রাতে ভূত নাকি বজরুকি সব কিছুর হাতে কলমে পরীক্ষা হয়ে যাবে। অমাবস্যার কদিন আগে তারা দুপুরের পর বেরিয়ে পড়ল দিশার গ্রামের উদ্দেশ্যে। যেতে আধা ঘন্টা লাগে দিশার গ্রামে। দিশা ও দিশার বন্ধুদের দেখে বাড়ির লোকেরা ভীষণ খুশি। তারা খুব আদর আপ্যায়ন করল রাতুলদের। দিশার মা পিসিরা তো 7-8 রকমের পদ রান্না করে সবাইকে পেট পুরে খাওয়ালো। রাতে রাতুল, বাপন ও সৌরভ একসাথেই ঘুমালো। সকালে ঘুম থেকে উঠেই রাতুল, সৌরভ, বাপন 3 জন মিলে কুঠিবাড়িতে যাবার জন্য তোড়জোড় শুরু করে দিল। দিশাকে তারা বলল এই কথা যেন সে ঘুণাক্ষরও যেন কেউ টের না পায়। দিশাও তাদের কথা মতো তাই করল। সে প্রস্তুতি নিতে শুরু করে দিল। সবাই সবার ব্যাগ, টর্চ, মোবাইল ফোন, দেশালাই, মোমবাতি নিয়ে রাখলো। বাপন অবশ্য তার ব্যাগে একটা বেশ বড় ছুরিও নিয়ে রাখলো আত্মরক্ষার জন্য, পাছে কোনো খারাপ লোকের পাল্লায় যদি পড়ে। দেখতে দেখতে রাত হয়ে এলো, তাদের যাবার সময় এলো। দিশা আজ তার মায়ের কাছে ঘুমোয়নি, তাই সহজেই ঘর থেকে বেরিয়ে এলো। সবাই প্রস্তুত হয়ে কুঠিবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দিশার বাড়ি থেকে
কুঠিবাড়ি 15 মিনিট লাগে। বন্ধুরা মিলে গল্প করতে করতেই কুঠিবাড়ির সামনে চলে এলো। দিশা সবাইকে দেখিয়ে বলল, এই সেই অভিশপ্ত কুঠি, এখানেই হীরাবাইয়ের প্রেতাত্মা থাকে। বাপন গিয়ে সামনের বিশাল ফটকটায় ঠেলা মারতেই সেটা সশব্দে খুলে গেল। তারা টর্চের আলোয় দেখলো সে প্রকাণ্ড অদ্ভুতের বাড়ি। জঙ্গল ও আগাছায় চারিপাশ পরিপূর্ণ। তারা ভিতরে এগোতেই তাদের মাথার উপর দিয়ে বাদুড়ের ঝাঁক উড়ে গেল। দিশা একটু ভয় পেয়েছিল, কিন্তু রাতুলের আশ্বাসে সেই ভয়টা কিছুক্ষণের মধ্যেই দূরীভূত হয়। বাপন সবার সামনে এগোতে থাকলো, মাঝে রাতুল, দিশা ও পিছে সৌরভ। তারা এগোতে এগোতে কুঠির নিচতলায় ঘরের সামনে গিয়ে উপস্থিত হলো। বাপনের এক ঠেলাতেই দরজাটা খুলে গেল। ঘুটঘুটে অন্ধকার ও ধুলোর জন্য তারা কিছুক্ষণের জন্য হতভম্বের মতো দাঁড়িয়েছিল। পরক্ষণেই নারী কণ্ঠের একটা খিলখিলে হাসির সাথে সাথে সৌরভের বিকট আর্তনাদে তারা চমকে উঠল ও পরক্ষণেই সারা বাড়িতে আলো জ্বলে উঠল। তারা সৌরভকে উদ্ভ্রান্তের মতো খুঁজতে থাকে। দৌড়তে গিয়ে বাপন হঠাৎ কিসে যেন হোঁচট খেয়ে পড়ে গেল। সে টর্চের আলোয় দেখল একটা মানুষের মুন্ডহীন রক্তাক্ত দেহ। দূরে ছিটকে পড়ে রয়েছে মাথা, ছিন্ন মন্ডিটার ঘাড়ে রয়েছে ধারালো দাঁতের দাগ। সেই মুন্ডু আর ধর তাদেরই বন্ধু সৌরভের। সে বিভৎস দৃশ্য দেখে দিশা চিৎকার করে রাতুলকে জড়িয়ে ধরল। বাপনও চোখে জল নিয়ে উদ্ভ্রান্তের মতো হয়ে গেল। তারা তিনজনই ঠিক করলো সেই সৌরভকে নৃশংসভাবে হত্যা করেছে তাকে যেমন করে হোক খুঁজে বের করবেই। তারা সকলে কুঠিরের ভিতরে দৌড়ে গেল। হঠাৎ তারা শুনতে পেল ওদিকের ঘর থেকে ঘুঙুরের শব্দ ভেসে আসছে, যেন কেউ ওখানে নৃত্য করছে। সকলের শরীরের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারা গুটি গুটি পায়ে এগুতে লাগলো সেই ঘরের দিকে। এরপর তারা যা দেখলো তাতে তাদের হাত পা অসাড় হয়ে আসলো। তারা দেখলো এক কঙ্কাল নারী মূর্তি সারা শরীরে মাংস গলে গলে পড়ছে, পায়ে ঘুঙুর পরে আপন মনে নৃত্য করছে। ভীষণ সে চেহারা, চোখে মণি নেই, তার বদলে যেন আগুনের গোলা। মুখে তার টাটকা রক্ত, যেন সদ্য কারো রক্তপান করেছে। সুচালো দাঁত ও মুখে পৈশাচিক হাসি। নাচতে নাচতে মূর্তিটি এদিকে ঘুরে রাতুলদের দেখল। তাদের দেখা মাত্রই অট্টহাসি হেসে মূর্তিটি সবেগে ধেয়ে আসলো। এদিকে রাতুল, বাপন, দিশা ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। হঠাৎ তারা সজোরে থেমে গেল। তারা দেখতে পেল সেই নারী মূর্তিটি তাদের সামনে দাঁড়িয়ে আছে, অত্যন্ত ক্রূর দৃষ্টি নিয়ে। তার চোখে লালসা ও হিংসার ভয়াল রূপ ফুটে উঠেছে। তারা পিছন ফিরে পালাতে গেল। সেখানেও দেখল সেই নারী মূর্তি তাদেরকে ঘিরে ধরেছে, সেই পৈশাচিক মূর্তি। পালাবার কোনো পথ নেই। হঠাৎ মূর্তি ছিটকে এসে দিশার গলা চেপে তাকে শূন্যে তুলে ধরল। তীব্র যন্ত্রণায় দিশা ছটফট করতে থাকলো। রাতুল দিশাকে বাঁচাতে আসা মাত্রই প্রেতাত্মাটি রাতুলকে অন্য হাতে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। এরপরই হঠাৎ বাপন তার ব্যাগ থেকে ছুরিটি বের করে সজোরে নারী মূর্তির পিঠে বসিয়ে দিল। দিশাকে মাটিতে ফেলে দিল সে। এরপর তীব্র চিৎকার করে মূর্তিটি বাপনের দিকে তেড়ে আসলো। বাপনকে ধরতেই এক ঝটকায় পড়ে গেল মূর্তি। বাপন তার প্রতিটির সাথে হনুমানজির লকেটটা বের করে মূর্তিটির কপালে জোরে ঠেকিয়ে ধরল। মুহূর্তের মধ্যে সমগ্র কুঠিবাড়িটি দুলতে শুরু করলো, যেন ভূমিকম্প। নারী মূর্তিটি খণ্ডিত হতে শুরু করলো ও বাপন উঠে দাঁড়ালো এবং গিয়ে দেখলো দিশা ও রাতুল অচেতন্য হয়ে পড়ে। সে তাদের চোখে মুখে জল দিয়ে তাদের জ্ঞান ফিরিয়ে আনলো। জ্ঞান ফিরে বাপন তাদের সব কথা খুলে বলল এবং কালো ছাইটা দেখালো। দিশাও ভয়ে কাঁপতে কাঁপতে রাতুলকে জড়িয়ে ধরল। বাপনের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার জন্য তারা প্রাণে বেঁচে গেল। যদিও তারা সৌরভের প্রাণ বাঁচাতে পারল না, কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা সৌরভের দেহটা কিছুতেই খুঁজে পেল না। হয়তো শিয়ালে দেহ টেনে নিয়ে গেছে।
বন্ধুকে হারানোর একরাশ কষ্ট বুকে চেপে নিয়ে তারা বাড়িতে ফিরে এলো এবং সবাইকে সমস্ত ঘটনার কথা খুলে বলল। সঙ্গে এও জানালো অভিশপ্ত কুঠির প্রেতাত্মা এখন আর নেই। ঘটনার পরদিনই রাতুল ও বাপন সৌরভের বাড়িতে পৌঁছে গেল দুঃসংবাদটি জানানোর জন্য। দিশার গ্রামের লোকেরাও নিশ্চিন্ত হলো। তবে বাপনের মনে একটা খটকা রয়ে গেল। যে তান্ত্রিকের কথা দিশা বলেছিল সে কে, তার কি বা কাহিনী? দিশা অবশ্য বিশেষ কিছু জানে না সেই ব্যাপারে। তার মনে হতে লাগলো কুঠিবাড়ির কাণ্ডের এখানেই শেষ নয়। হীরাবাইয়ের প্রেত মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু সেখানেও শুরু হবে নতুন কোনো অলৌকিকতার পর্ব। সে মনে মনে ঠিক করলো আগামী দিনে সেই এই যাবতীয় কাহিনীর রহস্য উদ্ঘাটন করবেই। কুঠিবাড়ির রাস্তা দিয়ে যাতায়াত করবে ভেবে সন্ধ্যার পর সেখানে এক গ্রামবাসী পরের অমাবস্যার একবার পরখ করে দেখতে গেল। কিন্তু সে আরও হাড়হিম করা দৃশ্য দেখতে পেল। সে দেখল একটা মুন্ডহীন দেহ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে উপরের দিকে। দেহটি কি সৌরভের? বাপনের সন্দেহই কি ঠিক হতে চলেছে তাহলে?